জি, মেডিসিন। সাইলেশিয়া? জি, সেলিসিয়া, জি। মাশাআল্লাহ, ঠিক আছে। শিশুদের যেহেতু একটু একটু বের করে নিই। সাইলেসিয়া কি এর আগে আলোচনা করছিলাম আমরা এই গ্রুপে? মনে হয় না। আচ্ছা, এখানে আপনার আমি যে কাছ বই থেকে থেকে মনে হয় শুনিনি। বিভিন্নভাবে আলোচনা হয়েছে, আপনার কাছ থেকে আজকে নতুন আমি মনে হয় আঙ্গিকে। গ্রুপে লাইকোপেডিয়াম, পালসেটিলা, ফসফরাস মেডিসিন গুলো আলোচনা করছিলাম, কিন্তু সাইলেসিয়া হয় নাই। আমি করতেছি পেট্রিশিয়া লি রক্স হোমিও কিটস। উনি এই বইটা মাত্র 60টা মেডিসিন আলোচনা করছেন। এই বইটাই আমি অনুবাদ করছি, তো এইটা থেকে আমি আলোচনা করতেছি। এই বইটার একটা বিশেষত্ব হলো উনি মেডিসিনকে মোটামুটি দুইটা ভাগে ভাগ করছেন, একটা হলো বেবি আর একটা হলো চাইল্ড, মানে ছোট শিশু আর একটা বড় শিশু। আমি সংক্ষেপে বোঝানোর জন্য ধরেন 0 থেকে 3 ধরলেন আর 3 থেকে 15। আবার এই শিশুদের ভিতরে আবার এরা বাড়িতে কিভাবে আচরণ করে, আবার ক্লিনিকে কিভাবে আচরণ করে, এবং প্রধান ক্লিনিক্যাল ইন্ডিকেশন কি, এরকম 3টা ভাগে ভাগ করছেন। তারপর শিরোনাম আছে, কিওয়ার্ড আছে। তো উনি শিরোনামে যে কথাটা বলছেন যে সাইডিয়া শিশুটা আমাদের সাইডিয়া মেডিসিন আমাদের পেডিয়াট্রিক প্র্যাকটিসে খুব কমনলি ব্যবহৃত হয়। মানে আমি প্রথমে কথাটা বলছি যে প্রায় আমরা ব্যবহার হয়। তবে এটা চেনার, যদি আমরা এক কথায় সাইলেসিয়াকে চিনতে চাই, তাহলে যে বিষয়গুলো মনে রাখবো সেটা হলো এই শিশুরা সাধারণত দুর্বল প্রকৃতির হয় এবং ভঙ্গুর স্বাস্থ্যের, ক্ষীণ দেহী। তারপর বলছেন এদের শারীরিক বৃদ্ধি ধীরে ধীরে হয় এবং সংক্রমণের প্রবণতা থাকে, এবং কোনো সংক্রামক রোগে আক্রান্ত হলে তা আরোগ্য হতে খুব দেরি হয়, মানে ধীরে ধীরে আরোগ্য হয় অথবা আরোগ্য ব্যর্থ হয়। এটা হলো ওনার মানে এক কথায় চেনার জন্য যে কথা বলছেন। তাহলে আমি যদি আবার রিপিট করি, এরা দুর্বল প্রকৃতির, দুর্বল প্রকৃতি থেকে ভঙ্গুর স্বাস্থ্যের। ভঙ্গুর স্বাস্থ্যের বলতে দুর্বলতার সাথে ভঙ্গুরতার কিছু মিল আছে আর কি। যারা উইক থাকে তারা এই তো ভঙ্গুর প্রকৃতিরই হয়। মানে ভাঙা স্বাস্থ্য বলতে আবার যারা ভঙ্গুর স্বাস্থ্যের হয় এরা সাইজে আকৃতিগত একটু সমস্যা থাকে। আকৃতিগত সমস্যা বলতে একটু চিকন থাকে, লম্বার দিক থেকে ছোট থাকে, খাটো থাকে আর কি। মানে সব দিক থেকে এরা লেস থাকে আর কি, যেখানে স্বাভাবিক নর্মাল আছে কম থাকে। তারাই মূলত ভঙ্গুর স্বাস্থ্যের, মানে রোগা, দেখতে রোগা, আসলেও রোগা, স্বাস্থ্যের দিক থেকেও চিকন রোগা, আবার সাইজের দিক থেকে, হাইটের দিক থেকেও একটু কম, এরকমের। এবং যাদের স্বাভাবিক বৃদ্ধি ধীরে ধীরে হয় এবং ইনফেকশন হলে শরীরে এটা সারতে খুব দেরি হয়। আর উৎস তো আমরা এরপরে সবাই জানি যে এটা রক ক্রিস্টাল যেটাকে বলে কোয়ার্টজ, অথবা পরিষ্কার সাদা বালি থেকে এটা তৈরি করা হয়। বুঝেছি? আচ্ছা, এই মেডিসিনের মূল যে কয়টা শব্দ সেটা হলো শিশুরা দুর্বল শিশু। মানে আমরা যে কিওয়ার্ড গুলো দেখলি, সার শব্দগুলো দেখলি একটা মেডিসিনের দিকে ইন্ডিকেট করি। এর ভিতরে উনি 1 নম্বরে নিয়ে আসছেন যে দুর্বল শিশু, ভঙ্গুর স্বাস্থ্য, ভীতু কিন্তু বুদ্ধিমান এবং মার্জিত। এই কথাটা কিন্তু সাইডিসের জন্য খুব চমৎকার। সে ভীতু কিন্তু ইন্টেলেকচুয়াল থাকে, আবার আবার ওদিকে মার্জিত চরিত্রের থাকে, ইলিগেন্ট থাকে। তারপরে এদের আহ শীতকালে যে কোনো সংক্রমণের প্রতি খুব সংবেদনশীল থাকে। মানে এই যে এদের যে ইনফেকশন হয়, ইনফেকশন ডিজিজ গুলো হয়, সেটা যে কোনো কিছু হতে পারে। আবার এই প্রবণতাটা শীতকালে বেশি থাকে। তার মানে হলো সাইলেশিয়া শীত কাতর, এটা আমরা সবাই জানি। তাহলে আমরা এ যাবৎ যা পেলাম যে এরা খুব দুর্বল প্রকৃতির, ভঙ্গুর স্বাস্থ্যের, এদের দেহ ক্ষীণ থাকে, এদের বৃদ্ধি ধীরে ধীরে হয়। এদের মানসিক স্থিতির ভিতরে একটা বড় একটা পয়েন্ট হলো এরা ভীতু প্রকৃতির কিন্তু বুদ্ধিমান এবং মার্জিত, আর এবং এরা শীত কাতর। এখন সাইলেশিয়া বেবিদেরকে, মানে সাইলেশিয়া ছোট শিশুদেরকে 0 থেকে 3, এদেরকে বাড়িতে আমরা কিভাবে চিনবো? বাড়িতে যদি এটা সাইলেশিয়া বেবিকে আমরা চিনতে চাই, জন্ম থেকেই মনে হয় যেন এদের শরীরে খনিজ পদার্থের অভাব রয়েছে। এদের শরীর দেখতে হালকা, হালকা পাতলা, এবং পেটটি বড় থাকে। শরীরে খনিজ পদার্থের অভাব রয়েছে এমন দেখতে পারে। খনিজ পদার্থের মানে ল্যাক অফ মিনারেলাইজেশন এটা যদি থাকে, সেক্ষেত্রে দেখতে একটু মনে হয় যে ফ্যাকাশে টাইপের মনে হয়, একটু দেখতে একটু চিকন মনে হয়, তারপর একটু রোগা টাইপের মনে হয়, এই টাইপের আর কি। মানে একটা স্বাভাবিক যে টোন থাকে, স্কিন টোন, এটা থাকে না, একটু রোগা রোগা মনে হয়, মনে হয় যেন
পানি শূন্যতা ভুগতেছে, হয়তো বা কোনো আহ শীঘ্রই কোনো রোগে সে ভুগছে, দেখলে আর কি সুস্থ মনে হয় না। তারপরে এদের শরীর হালকা পাতলা থাকে, কিন্তু এদের পেটটি বড় থাকে। এদের ত্বক ফ্যাকাশে, স্বচ্ছ, কিছুটা নীলাভ থাকতে পারে। মুখমণ্ডল কিছুটা শুষ্ক, রুক্ষ এবং দেখতে কিছুটা বৃদ্ধের মতো। মুখমণ্ডলের চামড়ায় কিছুটা ভাঁজ থাকে, কিন্তু চোখ যুগল প্রাণবন্ত। লাইকোপেডিয়ামের সাথে সাইলেশিয়ার বড় একটা মানে ফেজ দেখে চেনার একটা বড় একটা পার্থক্য হলো যে লাইকোপোডিয়ামেরও যে বৃদ্ধের মতো সাধারণত লাইকোপোডিয়াম ভাঁজটা থাকে কপালে, আর সাইলেশিয়ার ভাঁজটা কপাল মুখমণ্ডল পুরোটাই থাকতে পারে। মানে ফেস দেখলে একটু চামড়া কোঁচকানো ভাঁজ থাকে, কিন্তু সাইলেশিয়ার বাচ্চাদের চোখ খুব থাকে, প্রাণবন্ত থাকে। হ্যাঁ, এটা হলো এই চোখের দিকটা আর কি, যে সে তার ফেসিয়াল কমপ্লেক্সনটা খুব রোগা সোগা, কিন্তু চোখের দিক থেকে চোখ যুগল খুব প্রাণবন্ত থাকে। এটা একটা বড় একটা পয়েন্ট লাইকোপোডিয়ামের সাথে পার্থক্যের জন্য। তারপর সাইলেশিয়া শিশুর ফন্টানেল দীর্ঘ সময়ের জন্য খোলা থাকে, মানে সহজে ক্লোজ হতে চায় না, এবং এরা দেরিতে হাঁটতে শিখে। দুর্বল ভঙ্গুর প্রকৃতির, হাড় এবং পেশির গঠন শক্তিশালী নয়। মানে এদের হাড়ের গঠন শক্তিশালী, এই জন্য কিন্তু সাইলেশিয়া বাচ্চাদের অনেক সময় যে হাড় ভাঙার একটা রোগ আছে, ওই রোগটা প্রায় পাওয়া যায় সাইলেশিয়া ক্যালকেরিয়া কার্প এই টাইপের মেডিসিন গুলোতে। ওই কথাটা এখানেও আসছে, এদের হাড় এবং মাংসপেশির গঠন দুর্বল প্রকৃতির থাকে, শক্তিশালী থাকে না। এর মূলে রয়েছে পুষ্টির আত্তীকরণের সমস্যা, মানে অ্যাসিমিলেশনের সমস্যা থাকে। মানে এরা খাবার দাবার যাই খায়, এ থেকে যে নিউট্রিয়েন্টস এটা তাদের শরীরে লাগে না। এই সমস্যার কারণেই মূলত এদের হাড়ের ভঙ্গুর প্রকৃতি অবস্থা হয়, মাংসপেশির দুর্বলতা হয়। এটা হলো বাড়িতে চেনা, তার মানে আপনি বাচ্চার মাই হয়তো এই বিষয়গুলো বলবে, বা আপনি যদি বাড়িতে একটা শিশুকে দেখে চিনতে চান, এই তথ্যগুলো পাবেন। আবার রিপিট করতেছি যে এদের শরীরে দেখলে মনে হবে যেন খনিজ লবণের ঘাটতি আছে। ওদের শরীর হালকা পাতলা থাকে, কিন্তু পেট বড় থাকে। ত্বক ফ্যাকাশে স্বচ্ছ, কিছুটা নীলাভ। মুখমণ্ডল কিছুটা শুষ্ক রুক্ষ, দেখতে অনেকটা বৃদ্ধের মতো। মুখমণ্ডলের চামড়া কিছুটা ভাঁজ থাকে, কিন্তু চোখ যুগল প্রাণবন্ত থাকে। এই চোখ যুগল প্রাণবন্ত, এটা দ্বারা সাধারণত আমরা লাইকোপোডিয়ামের সাথে পার্থক্য করে থাকি। সাইলেশিয়া শিশুরও মাথার ফন্টানেল দীর্ঘ সময়ের জন্য খোলা থাকে, ক্লোজ হতে দেরি হয়। এরা দেরিতে হাঁটতে শিখে। এরা সাধারণত দুর্বল এবং ভঙ্গুর প্রকৃতির হয়। এদের হাড় ও পেশির গঠন শক্তিশালী নয়। আর এর মূলে রয়েছে পুষ্টির আত্তীকরণের সমস্যা। আচ্ছা, এখন এই ছোট্ট শিশু যদি আমাদের ক্লিনিকে আসে, তখন আমরা কি পাবো? এখানে পেট্রিসিয়া লক শুরুতে একটা কথা বলছেন। ওনার লেখার একটা চমৎকারতা হলো, উনি খুব মজা করে লেখেন। সেটা হলো এই লাইনটা দ্বারা বুঝতে পারবেন আপনি প্রায় একটি দীর্ঘ এবং কষ্টকর গর্ভাবস্থার ইতিহাস খুঁজে পাবেন। মানে ক্লিনিকে আপনি প্রথমেই যে বিষয়টা উল্লেখ করছেন যে সাইডিসের শিশুদের যদি মায়েদের থেকে হিস্ট্রি নেন, ইতিহাস নেন, তাহলে ডেলিভারির সময় একটা মানে দীর্ঘ সময় লাগছে ডেলিভারি হতে, এবং কষ্টকর গর্ভাবস্থার এর একটা ইতিহাস খুঁজে পাবেন। এদের জন্মের সময় শ্বাসকষ্টের ইতিহাসও পাবেন। এরা দুর্বল এবং ভগ্ন স্বাস্থ্যের। তাকে দেখে মনে হবে যেন সে অপুষ্টিতে ভুগছে, যদিও বাস্তবে তার খাবারের আত্তীকরণের সমস্যাজনিত কারণে এমনটি হয়ে থাকে। ভ্যাকসিনের প্রতি এরা খুবই সংবেদনশীল। এরা ভ্যাকসিন সহ্য করতে পারে না। তাই দেশের শিশুদের দেখলে প্রথমেই আপনার মন পুষ্টির সমস্যা নিয়ে উদ্বিগ্ন হবে। এই যে কথাটা উনি প্রথমে যে কথাটা বলছেন, তাহলে যে আপনি ইতিহাসে পাবেন যে এদের ডেলিভারি হতে অনেক সময় লাগছিল, অথবা টোটাল গর্ভ অবস্থার পিরিয়ডটাই একটা কষ্টকর অবস্থার ভিতর দিয়ে গিয়েছে তার মা, এবং এর জন্মের সময় এর শ্বাসকষ্ট হয়েছিল, এরকম একটা ইতিহাস পাবেন। আবার শেষে যে কথাটা বলছেন যে এই শিশুদেরকে আপনি দেখলে আপনি প্রথমেই মনে হবে যে শিশুর অপুষ্টিতে ভুগতেছে, বা এই নিয়ে আপনি চিন্তিত হয়ে পারবেন যে কিভাবে পুষ্টি সাপ্লাই দেওয়া যায়। এবং মাঝখানে যে কথা বলছেন যে এরা দুর্বল ভগ্ন স্বাস্থ্যের, এই কথাগুলো আমরা আগেও পড়ছি, তাই না? এবং তাকে দেখে মনে হবে যেন সে অপুষ্টিতে ভুগছে। বাস্তবে মূলত বাস্তবে তারা খাবারের আত্তীকরণের সমস্যাজনিত কারণে এমনটি হয়ে থাকে। আর এরা ভ্যাকসিনের প্রতি সংবেদনশীল। এই হলো আপনি ক্লিনিকে যে তথ্য পাবেন ছোট শিশুদের থেকে। তাহলে একটা হিস্ট্রি পাবেন, ভ্যাকসিনের প্রতি সেন্সিটিভিটি পাবেন, তাদের স্বাস্থ্যর এই প্রকৃতিগুলো আমরা আগেও বলছি। আর আপনি যে বিষয়টা নিয়ে উদ্বিগ্ন হবেন যে পুষ্টি শরীরে অপুষ্টিজনিত সমস্যা আছে, এর পুষ্টি সাপ্লাই দিতে হবে, এই একটা ডাক্তার হিসেবে প্রথমেই আপনার মনে এটা নাড়া দেবে। কিন্তু উনি যে কথাটা বলছেন যে এটা মূলত
অপুষ্টিতে ভুগছে দেখলে মনে হলেও মূলত খাবারের আত্তীকরণের সমস্যার কারণে এমন হয়ে থাকে। আচ্ছা, এখন হলো প্রধান ক্লিনিক্যাল লক্ষণ। এই ছোট শিশুদের ক্লিনিকে কি কি সমস্যা নিয়ে আসে? সাধারণত এসব শিশুদের প্রধানত পুষ্টির সমস্যা নিয়ে ক্লিনিকে আসা হয়। এদের বৃদ্ধি ধীর বৃদ্ধি হয় এবং ক্রনিক ইনফেকশনের সমস্যা নিয়ে আসা হয়। সেটা কানের নাক কান গলা যে কোনো কিছু হতে পারে। এবং ভ্যাকসিন পরবর্তী সমস্যা নিয়ে এদের কাছে এইসব শিশুদেরকে নিয়ে আসা হয়। এই হলো প্রধান ক্লিনিক্যাল লক্ষণ। আচ্ছা, তাহলে আমরা ছোট শিশুদেরকে সাইলিশে বেবিদেরকে বাড়িতে, ক্লিনিকে এবং এদের ক্লিনিকের লক্ষণ এ পর্যন্ত আলোচনা করা হলো। এ পর্যন্ত যদি কারো কোনো বুঝতে সমস্যা থাকে বলতে পারেন। ভ্যাকসিন ছাড়া তো এখন কোনো কিছুই আসে না। সব ভ্যাকসিন তো তাদেরকে মানে জন্মের পর থেকে ধারাবাহিক দিয়ে আসা হয়। জি জি জি। এখন স্যার ভ্যাকসিন পরবর্তী মানে জটিলতা গুলো সাধারণত আমরা ওরকম পাই না, এটাও ঠিক। কিন্তু ভ্যাকসিন দেয় না এমন তো কোনো মানুষ নাই। এই জন্য তথ্যটা খুব একটা কাজে লাগানো যায় না। যেমন কিছুদিন আগে একটা ওয়েবসাইটে পোস্ট দেখলাম যে বর্তমান সময়কালীন যদি কারো কাছে কোনো মেডিসিনেরই তথ্য পাওয়া না যায় বা কোনো মেডিসিন ইন্ডিকেট না করে, সেক্ষেত্রে থুজা দিয়ে শুরু করা যেতে পারে বর্তমান প্রেক্ষাপটে। উনি লজিক দেখা গেছেন যে এখন টিকা নেয় না এমন কোনো মানুষ নেই পৃথিবীতে, সবাই একাধিক টিকা নিছে। তো যাই হোক, মূল বিষয়টা হলো আহ, এদের ভ্যাকসিন পরবর্তী বিভিন্ন সমস্যা দেখা দেয় অনেক। আমি কোন একটা বইতে পড়ছিলাম যে ছাব্বিশে শিশুদেরকে ভ্যাকসিন দেওয়া ঠিক না, কারণ এদের ভ্যাকসিনে কোনো উপকার হয় না। একটা হলো উনি যে কথাটা দেখছিলেন, এদের শরীরে ভ্যাকসিন কোনো রেসপন্স করে না, মানে পজিটিভলি রেসপন্স করে না, যেটা সাধারণত আমরা প্রিভেনশনের জন্য দিয়ে থাকি। আর একটা হলো এদের জটিলতা বাড়ায় বেশি। এখন হতে পারে এদের ওই যে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কম, সরি, যে শারীরিক গঠন, রুগ্ন অবস্থা, ভগ্ন অবস্থা, এইসব কারণে হয়তো বা এই বিষয়টা হতে পারে। যাই হোক, তারপরে বড় স্যার একটু শিশুদের। ইন্টারাপ্ট করবো স্যার? জি জি, শিওর, বলেন। স্যার বলতেছি ওই আমরা তো বড়দের ক্ষেত্রেও আপনার চিলি না হট, ওয়ার্ম অ্যাগ্রাভেশন না কোল্ড অ্যাগ্রাভেশন অনেক সময় হিমশিম খেতে হয়, আর তথ্যচিত্র পাওয়া মুশকিল হয়ে যায়। ছোটদের ক্ষেত্রে তো আরো কঠিন। এটা যদি স্যার একটু যদি বলতেন, তো সাধারণত আমরা কি ইন্ডিকেশন মানে কাতরতার ক্ষেত্রে রেড বাচ্চাদের, যে মানে আপনার জি প্রশ্ন হলো মানে কাতরতা জি বড়দের ক্ষেত্রেই বুঝতে নির্ণয়ের সমস্যা পদ্ধতি হচ্ছে। বাচ্চাদের ক্ষেত্রে। জি জি, বাচ্চাদের ক্ষেত্রে কাতরতা আসলে ধরাটা খুব মুশকিল। এবং এর জন্য ভিথুলকাস এবং তার স্টুডেন্টরা যে কথাটা বলেন যে 0 থেকে 12 বছর পর্যন্ত কাতরতার গুরুত্ব খুব কম। বুঝতে পারছেন? যে আপনি যদি একদম পান, এগ্রেসিভলি একটা কাতরতা পান যে না আসলেই সে সিলি, সেক্ষেত্রে আপনি নিতে পারেন, সমস্যা নাই। কিন্তু ওই ভাষা ভাষা ধারণা থেকে নেওয়ার দরকার নেই। এটা গুরুত্ব, কাতরতার গুরুত্ব কম, কারণ সাধারণত শিশুদের ভাইটাল হিট বেশি থাকে তুলনামূলক, তাতে শীত কাতর হোক গরম কাতর। এই জন্য সবশেষেই মনে হবে আপনার কাছে গরম কাতর, ম্যাক্সিমাম শিশুই। এই জন্য মূলত কাতরতার গুরুত্বটা খুব কম। তারপরেও যদি কাতরতা পেতে চাই আমরা, সেক্ষেত্রে বাচ্চাদের, একদম ছোট বাচ্চাদের ক্ষেত্রে আমরা সাধারণত কভারিং এসে কেমন করে এই বিষয়গুলো খুব দেখা হয়। যে সে একটা হলো ফ্যানের বাতাস তো সবসময় বিষয় থাকে না, কিন্তু সে কাপড় চোপড় আর কি কিভাবে আচরণটা করে এবং ঘাম, এই দুইটা বিষয়ের উপর ডিপেন্ড করে অনেক সময় ডিসিশনের দিকে যাওয়া হয়। তারপরেও থাইলেশিয়া শিশুদেরকে, থাইলেশিয়া যদিও সাধারণত শীতকাল, সরি, ক্যালকিরিয়া কার্প যদি কথা আমরা যদি বলি, ক্যালকিরিয়া কার্প সাধারণত শীত কাতর, কিন্তু ক্যালকিরিয়া কার্প শিশুরা গরম কাতর হয়, 12 বছর পর্যন্ত গরম কাতর হয়। কিন্তু সাইলিশিয়াকে সাধারণত শীত কাতরই বলা হয়। সর্বোদয় কারণ হলো সাইলিশিয়া অনেক শীত কাতর। অনেক শীত কাতর বলতে কি হবে, এরা কোনোভাবেই ঠান্ডা সহ্য করতে পারে না। এরা ওয়ার্ম পছন্দ করে, কভারিং পছন্দ করে, এমনকি হিট পছন্দ করে। এদের সামান্য ঠান্ডায় বাতাস হোক অথবা গোসল করালে ওই যে গুজ বাম যেটাকে বলে, ওরকম একদম হয়ে যায়, গুজ বাম হয় গোসলের পর পর সাথে সাথে। গুজ বাম বাংলা কি স্যার? যেমন বলি পছন্দ হয়ে গেছে, পছন্দ না না আর কি, গুজ বাম বুঝছেন স্যার? স্যার, ওই যে লোম খাড়া হয়ে যায়, গায়ে কাটা দিয়ে ওঠে। গায়ে কাটা দিয়ে ওঠে, এটা কি কাটা জানি বলে, শাল কাটা না? জাড় কাটা বলে, জাড় কাটা। জি জি। তো সাইলেন্স শিশুদের এই সমস্যাটা হয় যে সামান্য একটু গোসল করছে, একটু পানি দিছে, সে তার শরীরে এরকম কাটা কাটা দিয়ে উঠতেছে, সে কোনোভাবেই ঠান্ডা নিতে পারে না। তবে একটা বিষয় আছে এখানে, দেখেন সাইলেশিয়া যদি শীত কাতর, যদিও মারাত্মক শীত কাতর, কিন্তু সাইলেশিয়া কিন্তু গরম খাবার পছন্দ করে না। এই একটা বিষয়। লাইকোপিডিয়াম শিশুরা যেমন গরম গরম খাবার পছন্দ করে,
কারণ সাইলিসের সাথে, পালসিটিলের সাথে, লাইকোপিনের সাথে, ফসফরাসের সাথে কিছু মিল আছে। তো মিল থাকলেও সাইলিসে সাধারণত গরম খাবার পছন্দ করে না, এই বিষয়টা আমরা খেয়াল রাখবো। আচ্ছা, তার মানে স্যার বুঝতে পারছেন, আমরা সাধারণত শিশুদের যদি কাতরতা, প্রথমত হলো কাতরতার গুরুত্ব কম শিশুদের ক্ষেত্রে 12 বছর পর্যন্ত। এরপরে যদি কাতরতা, আমি সাধারণত যে কভারিং এর বিষয়টা একটু করি, জাস্টিফাই করার চেষ্টা করি, মিললে তো মিললে, না মিললে সমস্যা নাই। এই জন্য আপনি যদি কাতরতা না মিলাতে পারেন, জাস্ট কাতরতা একটা সিমটম, তাই না, একটা গুরুত্বপূর্ণ সিমটম। সব রোগীতে যে স্পষ্টভাবে থাকবে বিষয়টা এমন না। তারপরে সাইলিসিয়াস চিলড্রেনদেরকে, মানে বড় শিশুদের ক্ষেত্রে, এখানে প্রথমে যে কথাটা বলছেন যে দ্য প্রেজেন্ট the parents describe the child as calm, sweet, and discreet, someone who doesn't like to be constrained and who doesn't make much effort to do as he is told. এরা খুব শান্তশিষ্ট থাকে, মিষ্টি প্রকৃতির চরিত্রে আর কি। তারপরে হলো যারা ওই যে বাধ্য করা, হ্যাঁ, মানে তাকে বাধ্য করা হোক, এই জিনিসটা পছন্দ করে না আর কি। ওই যে এই জন্য সাইলেশিয়াকে বলা হয় যে সে ভালো একটা পয়েন্ট আছে, এটা কে বলতে পারে, আমি বলবো না, দেখি কে বলতে পারেন। এই যে সে বাধ্য করা পছন্দ করে না, এই বিষয়ে বড় ছোট যাই হোক সবার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আছে সাইলেশিয়া, একটা মেন্টাল পিকচার আছে, মানে একটা পয়েন্ট আছে, দেখি কেউ বলেন। স্যার কি তাহলে একগুঁয়ে প্রকৃতির হবে? একগুঁয়ে প্রকৃতির, কাছাকাছি গেছেন আর কি, আরো 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 স্পেসিফিকেশন করা যায় আর কি। ও আচ্ছা। জর্দা স্যার, আপনি পারবেন। আপনি পারেন। স্যার আমি একটু অ্যাবসেন্ট মাইন্ড ছিলাম, সরি স্যার। আচ্ছা, আমি এই কথাটা বলছি যে আমরা বলছি যে সাইলেশিয়া শিশুদেরকে তার মা যদি তার সম্পর্কে বর্ণনা করে ডাক্তারের কাছে এসে, সে শুরুতেই বলবে যে শান্ত প্রকৃতির, ভীতু প্রকৃতির, একটু মিষ্টি প্রকৃতির চরিত্রে, এবং সে বিচক্ষণ, মানে ইন্টেলেকচুয়ালিটি ভালো, কিন্তু তাকে কোনো কিছু কাজে বাধ্য করা হোক এটা সে পছন্দ করে না। এবং সে তারপরে পরের লাইনে আমরা যাইনি, এই পর্যন্তই বলছি যে তাকে কোনো কিছু বাধ্য করা এটা পছন্দ করে না। তো এই পয়েন্টই একটা ভালো একটা পয়েন্ট, মানে সিমটম আছে, বা আমরা যাই বলি সাইলেশিয়া চেনার জন্য। সেটা কি? স্যার বলছে যে একগুঁয়ে প্রকৃতির, আব্দুল্লাহ হান্নান স্যার বলছে একগুঁয়ে প্রকৃতির। এটা আরো যদি ক্লিয়ার করেন কি হবে, মানে তাকে বাধ্য করা সে পছন্দ করে না, এরপরে কি বলতে চান সাইলেশিয়া সম্পর্কে? যে কোনো কেউ বলতে পারেন। আচ্ছা, আমি মানে বলেছি। মানে নিজের সিদ্ধান্তে অটল থাকে, তাই জি তো? জি 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 স্যার, জি, এই তো একদম কারেক্ট। বাস্তব এটাই আমি বলতে চাইছি যে সে, আমরা যেটাকে বলি যে সে ভাঙে কিন্তু মস্কায় না, মানে সে তার ভিতরে কিছু বিষয় আছে যে সে মনে হয় বাধ্যগত, মনে হয় মানে সে একটু ইয়েল্ডিং টাইপের হয়, বশ্যতা স্বীকার করে না সহজেই, এরকম মনে হয় তার চরিত্রে। কিন্তু সে কিন্তু তার নিজের ডিসিশনে অটল থাকে, মানে সে সবার কথাই শুনে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, সবার কথাই মনে হচ্ছে যেন মেনে নিছে, কিন্তু নিজের সিদ্ধান্তে কিন্তু সে অটল থাকে, যেটাকে বাংলা বলি আমরা সে ভাঙে কিন্তু মস্কায় না আর কি। তো এই বিষয়টাই যে তাকে, হু ডাজেন্ট লাইক টু বি কনস্ট্রেন্ট, যে তাকে, সে কিন্তু বিচক্ষণ প্রকৃতি, তাকে কোনো কিছু করতে বাধ্য করা হোক সে সেটা পছন্দ করে না। এবং সে কোনো কাজের প্রতি, হ্যাঁ, ওই যে আমরা কিছু শিশু, যেমন আমরা যদি ন্যাট্রাম সাল বলি, তারপর অরামমেট বলি, সে পড়াশোনার উদাহরণটা যদি আমরা বলি, দেখা যায় সে, এরা জান প্রাণ দিয়ে দেয় পড়াশোনার জন্য। অরামমেট শিশু পারলে সারাদিন পড়বে, সে ক্লাসে ফার্স্ট ফলাবে, এই যে একটা ইফোর্ট দেয়া, তাই না? কিন্তু সাইলেন্স শিশু এরকম একটা ইফোর্ট দেয় না, তাই না, যে কোনো কাজের প্রতি। অনেক সময়, আর আব্দুল হান্নান স্যার যে কথাটা বলছেন যারা একগুঁয়ে প্রকৃতির, হ্যাঁ, সাইলেন্স শিশুরা অনেক সময় একগুঁয়ে প্রকৃতির হয়। সাইলেন্স শিশুদের একটা চেনার একটা বড় একটা উপায় আছে। একটা হলো এরা একগুঁয়ে প্রকৃতির ক্ষেত্রে যেটা কিভাবে চিনবে, এরা যে কোনো, যেমন ওই যে স্কুলের বিভিন্ন প্রোগ্রামে লাইনে দাঁড় করানো হয় না শিশুদেরকে, এরা এই লাইনে দাঁড়াতে চায় না আর কি, মানে সে লাইনে দাঁড়িয়ে সামনে আগাবে, মানে পিছিয়ে পিছিয়ে যাবে, এই জিনিসটা পছন্দ করে না। এখন এটাই রাইটারের ক্লিনিক্যাল কোন এক্সপিরিয়েন্স হতে পারে, কারণ উনি এরকম অনেক কিছুই আনছেন, আমি এটা খোঁজার চেষ্টা করছি কিন্তু কোথাও পাইনি। আর একটা বিষয় হলো, সে, যে আমরা যখন একত্রে কোনো কাজ করি, কোনো প্রোগ্রামে হোক, কোনো অনুষ্ঠানে হোক, একত্রে কোনো কাজ করে স্টেজ শো করা, এই জিনিসটাও সে পছন্দ করে না, ছেলে শিশুরা। তারপরে এরা কখনোই শো অফ পছন্দ করে না, মানে মানুষকে দেখানো, এই জিনিসটা সে খুব কখনোই পছন্দ করে না। কারণ হলো
সাইলে শিশুদেরকে বলা হয় মোস্ট, মানে আমাদের ম্যাট্রিমোনিয়ার ওয়ান অফ দ্য মোস্ট মডেস্ট চাইল্ড বলা হয়, বুঝতে পারছেন? একদম খুব বিনয়ী, কিন্তু সে শো অফ পছন্দ করে না। আচ্ছা, তবে এদের এই যে শান্ত প্রকৃতির চরিত্র, তারপর একটু ভীতু প্রকৃতির আছে, তারপরে এরা একটু সুইট প্রকৃতির, চার্মিং প্রকৃতির, আবার সংবেদনশীল আছে একটু। এই সবকিছু মিলিয়ে, এবং তার ইন্টেলেকচুয়ালিটি খুব ভালো, এই সবকিছু মিলে অনেক সময় সেই স্কুলে বা তার বন্ধু বান্ধবের সাথে মধ্যে খুব মোটামুটি জনপ্রিয় হতে পারে। হুম, জনপ্রিয় হতে পারে, কিন্তু তার আরেকটা পয়েন্ট হলো, এখানে আমরা কি বলছি তাহলে, সে একটু ভীতু প্রকৃতির, শান্ত প্রকৃতির, সেন্সিটিভ প্রকৃতির, চার্মিং প্রকৃতির। এই কারণে সেটা একটা পয়েন্ট হলো, সে আরেকজনের কাছে প্রিয় হতে পারে, পপুলার হতে পারে, অন্যদের কাছে পরিচিত হতে পারে। কিন্তু তার আরেকটা পয়েন্ট হলো, সে একটু ভীতু প্রকৃতির হয়, সে একটু সাহসী কম হয়, এবং তার যে পাওয়ার, স্ট্যামিনা, এটা একটু কম থাকার কারণে সেই স্ট্যামিনার মানে পাওয়ারটা সেটা যে কোনো দিক থেকে হতে পারে, সেটা মেন্টাল পরিশ্রমের দিক থেকে হতে পারে, সাহসের দিক থেকে হতে পারে। এই কম থাকার কারণে অনেক সময় খেলার মাঠে অথবা বন্ধু মহলে সাইলেশিয়ার বাচ্চারা অন্যের মানে মাইরের শিকার হয়, বুঝছেন? অনেক আছে তো বন্ধু বান্ধবদের কিছু বলাবেন, আছে খুদে এটা ঘুষি মারবে। তো অনেক সময় দেখা যায় সাইলেশিয়া হয় তখন তাদের শিকার, কারণ তারা জানে যে সাইলেশিয়া শিশুরে মারলেও বা আঘাত করলেও সে সাধারণত বিচার দিবে না, বুঝতে পারছেন? মানে অন্যদেরকে বলবে না, বড়দের কাছে বিচার দিবে না, বলবে না। আচ্ছা, এটা সাইলেন্স শিশুরা অনেক সময় হয় এই সমস্যাটা। তারপরে সাইলেন্স শিশুকে যখন কোন স্কুল প্রোগ্রাম বা অন্য কোনো প্রোগ্রামে ডাকা হয়, সে সাধারণত ভয় পায় এবং সে এই প্রোগ্রাম গুলোতে অ্যাটেন্ড করতে চায় না। তবে তাকে যদি কথা বলার জন্য বা স্পিচ করার জন্য, বক্তৃতা দেওয়ার জন্য, যাই হোক, যদি তাকে, অথবা ক্লাসের ভিতরে কোনো গল্প বলার জন্য, অনেক সময় এই বিষয়টা আমাদের সময় ছিল, বিশেষ করে আমাদের দুলাল চন্দ্র স্যার, আমরা যখন হাই স্কুলে পড়তাম, এক বয়স্ক ছিলেন উনি, প্রায় ক্লাস শেষে যে কোনো কাউকে বই ধরাই দিত, গল্প পড়ো, মানে এই গদ্যের বিষয়গুলো জোরে জোরে পড়তে হতো, সবাই যাতে শুনে, উনি বুঝিয়ে দিতেন আর কি। তো সাইলে শিশুরা এই যে লাউডলি পড়া ক্লাসে, অন্যরা সবাই শুনবে, এই বিষয়টা তারা ভয় পায় সাধারণত, বা খুব হেজিটেন্ট থাকে, এই বিষয়টা সে চায় না। কারণ তার এখানে কয়েকটা পয়েন্ট আছে, মানে পয়েন্ট কাজ করে, সেটা হলো তার কাছে মনে হয় যেন এভরি ওয়ান ওয়াজ লুকিং এট মি, তার কাছে মনে হয় যেন সবাই মনে হয় আমার দিকে তাকিয়ে আছে। এবং ইট ওয়াজ হরিবল, তার কাছে এটা ভয়ানক মনে হয়, তাই না? আমি আমার একটা শিশু রোগী চিকিৎসা করতেছিলাম, আমি ক্ষেত্র প্রসঙ্গে বলি। তো বাচ্চাটার চিকিৎসা করতেছিলাম, বেশ কয়েকটা মেডিসিন দিচ্ছিলাম, অ্যাজমার পেশেন্ট, ভালো হয় হয় না। তবে এরপরে এর মা একবার করলো যে, এক প্রোগ্রাম উঠে কান্না করে দিচ্ছে আর কি। পরে দেখা যখন আবার তার হেড টিচার খুব মাথায় হাতটা বুলিয়ে দিয়ে সান্ত্বনা দিয়ে দাঁড় করানো, সে খুব ভালোভাবে প্রোগ্রামে করতে পারছে, এবং সে নাকি জেলা পর্যায়ে পুরস্কার পেয়েছিল। এটাও একটা সাইলেশিয়ার বৈশিষ্ট্য, যে সে এটা আমরা বড়দের ক্ষেত্রে জানি। বলেন তো কি, যে সে বক্তৃতা দেওয়ার শুরুতে সমস্যা হয়, তাই না? বা যেতে চায় না, যে উকিলদের ক্ষেত্রে, এই জন্য তো এইসব মেডিসিন। বলেন তো কেউ এই বিষয়টা বড়দের ক্ষেত্রে, চিন্তা। লাইকোপোডিয়াম। জি জি, লাইকোপিডিয়াম, সাইলেশিয়া দুইটাই আছে, যে তারা সাধারণত যে বক্তৃতা দেয়া, মানে পাবলিক প্লেসে স্পিক করা আর কি, এই বিষয়গুলো তারা একটু, স্ট্রেস ফেয়ার। জি, স্টেজ ফ্রাইড যেটাকে বলি, যে এই বিষয়গুলোতে তারা একটু ভুগে। তো এই সাইলেন্সের ক্ষেত্রে এই বিষয়টা আছে। তো এক্ষেত্রে সে কথাটা বলা হচ্ছে যে, যদি আমরা এখানে পরে আবার রাইটার এখানে বলছেন, যদি আমরা কেন্টের রেপারেটরে খুঁজি, এক্ষেত্রে আমরা পাবো টিমিডিটি অ্যাপিয়ারিং ইন পাবলিক, ফিয়ার অফ ফেইলিউর। আচ্ছা, যাই হোক, তবে পরে আবার লিখছেন ভেরি ডিফারেন্ট ফ্রম দা ফসফরাস সাইড। দেখছেন, এখানে কিন্তু এক লাইন দিয়ে ফসফরাসকে বুঝিয়ে ফেলছে। কারণ এই যে অ্যাপিয়ারিং ইন পাবলিকে একটু ভীতু, এটা কিন্তু আসলে ফসফরাসের সাথে যায় না, তাই না? মানে মারাত্মক পার্থক্য এটা একটা। আচ্ছা, তারপরে এটা গেল সাইলেশিয়া চিলড্রেনদের মূল, উনি হেডলাইন দিচ্ছে। তারপরে ক্লিনিকে আমরা কিভাবে পাবো? The classic image of Silesia child is small and fine with an oval face. ওভাল মানে হলো ডিম্বাকৃতি আর কি। হ্যাঁ, ওই যে ডিমের মতো আর কি, যে শেপটা আর কি। এরা সাধারণত একটু স্মল থাকে, আর ফেসটা থাকে ওভাল, মানে ডিম্বাকৃতির, আর ফেস থাকে ফ্যাকাশে। অনেক সময় পিঙ্ক ফ্লাশ থাকতে পারে গালে, পিঙ্কি ফ্লাশ থাকতে পারে,
আর এদের চুল থাকে স্যান্ডি কালার, মানে বালুর কালারের, এবং অনেক সময় সিল্কি থাকে। আচ্ছা, এটা হলো তাদের মেইন লুকআপ আর কি। স্মল ফাইন ওভাল শেপ ফেস, এ স্লাইট পিঙ্ক ফ্লাশ অন চিক, এন্ড হলো হেয়ার হলো স্যান্ডি কালার এন্ড সিল্কি। আচ্ছা, এরা সাধারণত টিমিড থাকে, ভীতি প্রকৃতির থাকে, অ্যাংশাস থাকে এবং হেজিটেন্ট থাকে, দ্বিধাগ্রস্ত থাকে। কামিং, এখানে কিন্তু চরম একটা পয়েন্ট, এই যে দেখেন এই লাইনে, হি ইজ টিমিড, অ্যাংশাস এন্ড হেজিটেন্ট, কামিং ইনটু দ্য ক্লিনিক বিহাইন্ড হিজ মাদার, হোল্ডিং অন টু হার স্কার্ট এন্ড ইম্পেডিং হার ফ্রম ওয়াকিং। এখানে যে বলছে যে এরা একটু ভীতু প্রকৃতির, একটু উদ্বিগ্ন, একটু দ্বিধাগ্রস্ত থাকে। এজন্য যখন সে তার মায়ের সাথে ক্লিনিকে আসে, সে কিন্তু তার মায়ের পিছনে থাকে, এবং যদি সে পিছনে থেকে মায়ের স্কার্ট ধরে থাকে, আমরা খড়ি বলি, শাড়ি ধরে, যাই ধরি, তো শাড়ি ধরে যদি পিছনে একটা বাচ্চা একদম পায়ে পায়ে হাঁটতে থাকে, সেক্ষেত্রে ইম্পেডিং হার ফ্রম ওয়াকিং, তার মানে হাঁটায় কষ্ট, মানে ই করে, বিঘ্ন সৃষ্টি করে মায়ের হাঁটায়। কারণ হলো পিছন থেকে একদম স্কার্ট ধরে যদি পায়ে পায়ে হাঁটতে থাকে, তার হাঁটাতে ঝামেলা হয়। এই কথাটা এনে বুঝেছে রাইটার এখানে। তাহলে এই বিষয়টা আমরা পাবো সাইলেন্সিয়া শিশু যখন রুমে প্রবেশ করে, সে তার মায়ের পিছে পিছে প্রবেশ করে। আচ্ছা, তবে এখানে যদি এই সাইলেন্সিয়া মায়ের কোলে যদি অন্য একটা শিশু থাকে, এক্ষেত্রে যে কথাটা বলছেন, অন্য একটা শিশু থাকে, অনেক সময় দেখা যায় এই সাইলেন্সিয়া বাচ্চা সে রুমে মানে যেতেই চায় না, মনে হয় যেন রুমে যেতেই চায় না, এরকম একটা অবস্থা হয়। অথবা রুমে গেলে রুম থেকে আবার রুমে সে হাঁটাহাঁটি করে, ডিস্টার্ব করে আর কি। এবং যখন সে রুমের ভিতরে হাঁটাহাঁটি করতেছে, তখন তার মা যদি তাকে একটু একটু রাগ দেখে বলে যে তুমি জানো আমরা কোথায় আসছি, মানে থামার জন্য বলে, সে সাধারণত মানে থেমে যায় এখানে। অথবা থামার পরে সে কি করবে, তার মায়ের কাছে আসবে, মায়ের কাছে এসে তার শরীর এলিয়ে দিবে আর কি, তার মায়ের শরীরের সাথে মানে অন্তত লাগাবে আর কি, স্পর্শ করা যেটাকে বলা হয় আমরা। এক্ষেত্রে একটু পার্থক্য করা কঠিন হবে। সেক্ষেত্রে এক্ষেত্রে এটা কি সাইলেশিয়া হবে, না পালসিটিডা হবে, না ফসফরাস হবে? সাধারণত সাইলেশিয়া তার মায়ের গায়ের সাথে সে গা লাগাবে, এরকম একটা, মানে তার একদম কাছে দাঁড়াবে। আর পালসিটিলে এসে তার মাকে জড়িয়ে ধরবে আর কি, বা কোলে উঠবে। আর ফসফরাস তার ডাক্তারকে জিজ্ঞেস করবে যে কোনো কোশ্চেন, মানে তার মায়ের সম্পর্কে, যে মায়ের জন্য কি করতে পারে, এরকম আর কি। এখানে সে একটা উদাহরণ দিচ্ছে, যেমন ধরেন যে বাচ্চা রুমের ভিতরে ডিস্টার্ব করতেছে, সে তার মা হাতে তাকে একটু ধমক দিচ্ছে থামার জন্য, চাইলে সে বাচ্চা এসে তার মায়ের পাশে দাঁড়িয়ে থাকবে আর কি, একদম গায়ের গা ঘেঁষে দাঁড়িয়ে থাকবে। পাশে দিলে এসে তার মাকে হয়তো ই করবে, যে কাড়েল করা আর কি, আলিঙ্গন করা, আলিঙ্গন করে মানে একদম জড়াই ধরবে। কিন্তু ফসফরাস বাচ্চা এসে জিজ্ঞেস করবে যে তার মায়ের মাথা ব্যথার জন্য তার করণীয় কি, মানে সে কি করতে পারে তার মায়ের জন্য, সে তো আরো ওপেন। এই কথাটা এখানে বোঝানো হয়েছে। তাহলে এখানে আমরা একটা বিষয় বুঝি, একটা হলো সাইলেশিয়ার একটা ভীতি প্রকৃতি, তার মা বক্সের কাছে এসে বসে দাঁড়িয়ে আছে। আর পালসিটিল হলো বেশি অ্যাফেকশনেট, সে তার প্রমাণ দিল আলিঙ্গনের মাধ্যমে। আর ফসফরাস বেশি ওপেন মাইন্ডেড, আরো সিম্পেথেটিক। এই জন্য সে হয়তো তার মায়ের সমস্যা সমাধানের জন্য তার করণীয় কি, সে ডাক্তারকে কোশ্চেন করছে। আচ্ছা, তারপরে উম যখন ডাক্তার সাইলিসের বাচ্চাকে পরীক্ষা করার জন্য তার দিকে অগ্রসর হবে, হি ডাজেন্ট ওয়ান্ট টু বি টাচড, তাকে স্পর্শ করুক এটা সে চায় না, পছন্দ করে না। অ্যান্ড হিজ ফেস শোজ দ্য সাইন অফ ফিয়ার অ্যান্ড অ্যাংজাইটি, এবং তার মুখমণ্ডলে আমরা তখন ভয় এবং উদ্বিগ্নতা বা দুশ্চিন্তার একটা ছাপ দেখতে পাবো। সাইলিসের শিশুরা সাধারণত জেন্টেল হয়, ভদ্র হয়, আবার অনেক সময় ওই যে একগুঁয়ে টাইপের হতে পারে। হ্যাঁ, একগুঁয়ে বদমেজাজি টাইপের হতে পারে। এরা সাধারণত দ্বিধাগ্রস্ত টাইপের হয়, এবং সামনে কি ঘটবে আর কি, যে স্ট্রেস ফ্রাইড এই টাইপের একটা ভয় থাকে তাদের ভিতরে। এরা একটু নার্ভাস প্রকৃতির হয়। তারপরে তবে যদি এরা যদিও এই যে আমরা যে কথাটা বলছি, যদি এরা একগুঁয়ে টাইপের হয়, একটু বদমেজাজি টাইপের হয়, বদরাগী হয়, সেক্ষেত্রে তাদের রাগ সাধারণত শর্ট লাইফ, মানে অল্প স্থায়ী, ক্ষণস্থায়ী প্রকৃতির হয়। এদের সাধারণত এদের রাগ স্টেবল প্রকৃতি, মানে স্থায়ীভাবে থাকে না, অনেকক্ষণ থাকে না। আচ্ছা, তারপরে ওয়ান ক্যান অফেন হেল্প দি চিলড্রেন টু ওভারকাম দ্যাট ইমিডিয়েটলি বাই হোল্ডিং দেয়ার হ্যান্ড, মানে আপনি তাদের এই যে ভয় এটা কাটানোর জন্য, ধরেন আপনি তার হাত ধরে তাকে রুমে নিলেন, আপনি আহ, কিছুক্ষণের মধ্যে দেখতে পারবেন যে তার হাত ঘামতেছে। হ্যাঁ, তার হাতে খুব ঘাম হয়।
ঠিক আছে, এই একটা বিষয় পাওয়া যায়। আহ এখানে যে কথাটা বলা আছে যে টুগেদার উইথ মিক্সচার অফ টিমিডিটি অ্যান্ড ওবিডিয়েন্স দ্যাট ক্যারেক্টারিস্টিক দ্য সাইলেশিয়া চাইল্ড। আচ্ছা, এখানে আমরা কি পাবো? সাইলেশিয়া শিশুদের দুইটা বৈশিষ্ট্য মিক্স পাবো, একটা হলো টিমিডিটি আর একটা হলো ওবিডিয়েন্স ক্যারেক্টার। এই দুইটা আমরা সাইলেশিয়া শিশুদের ক্ষেত্রে একই সাথে পাবো। ইউজুয়ালি দি চিলড্রেন হ্যাভ ভেরি কোল্ড এক্সট্রিমিটিস, এদের সাধারণত হাত পা খুবই ঠান্ডা থাকে, ঠান্ডা প্রকৃতি থাকে। কিন্তু এখানে যে কথাটা বলা আছে, বিকজ চিলড্রেন ইন জেনারেল হ্যাভ এ হায়ার ভাইটাল এনার্জি দ্যান অ্যাডাল্ট, দে ডু নট ফাইন্ড দেয়ার ওন হ্যান্ডস টু বি সো কোল্ড। এই জর্দার স্যার যে বিষয়টা বলছিলেন যে সাধারণত শিশুদের বয়স্কদের তুলনায় শিশুদের ভাইটাল হিট বেশি থাকে। হ্যাঁ, বেশি থাকার কারণে এই জন্য অনেক সময় সাইলেন্ট শিশু তার নিজের হাত নিজে সে ঠান্ডা আর কি ই করে না, বলে না আর কি, মানে হয়তো বা ফিল করতে পারে না। আচ্ছা, তারপরে সাইলেন্সের শিশুদের ঘামের বিষয়ে যে কথাটা বলা হয়েছে যে আপনি চিকিৎসক হিসেবে যদি কোনো সময় সাইলেন্সের শিশুদের আহ জুতা অথবা মোজা অথবা পা এটা যদি পরীক্ষা করতে চান, সেক্ষেত্রে তাদের ঘামের দুর্গন্ধে আপনি নাক ছিটকাবেন আর কি, এরকম অবস্থা হবে। হ্যাঁ, তারপরে আরেকটা উদাহরণ দেওয়া হয়েছে এখানে যে সাইলেন্সের শিশুকে যদি একটা খেলার ঘরে রাখা হয়, যদি খেলার ঘরে রাখা হয় সে কি হবে? যদি সাইলেন্সের শিশু সাধারণত আহ বা অন্য কেউ যদি তাকে খেলনা দিতে চায়, সে দেখা যাবে একটু ভীতু প্রকৃতির হওয়ার কারণে সে এতটা আগ্রহ প্রকাশ করবে না, বা সে খেলনা দিয়ে একবার তাকেই শেষ। কিন্তু সে কিছুক্ষণ পরে সে খেলনার কাছে যাবে এবং সে একটা নির্দিষ্ট খেলনা নিয়ে তার পছন্দ, যেটার প্রতি তার ইন্টারেস্ট বেশি, এটা নিয়ে খেলবে। এরপর যদি অন্যরা তার রুমে আসে এবং তার ওই খেলনাই নিতে চায়, সে সাধারণত দিতে চাইবে না। তো এই যে একটা কাওয়াজ তৈরি হলো যে অন্য শিশুরা আসলো, তার ওই খেলনাটা নিতে চাচ্ছে কিন্তু সে দিতে চাচ্ছে না, এই অবস্থায় যদি তার মা তাকে একটু ধমক দেয় বা দেওয়ার জন্য বলে, সে সাধারণত খেলনা দিয়ে দিবে আর কি। এই যে যে বিষয়টা আমরা বলছিলাম যে ওবিডিয়েন্স, তাই না, এই প্রকৃতিটা এখানে পাওয়া যায়। আচ্ছা, আচ্ছা, এই পর্যন্ত কারো বুঝতে কোনো সমস্যা আছে? শুনতেছেন? আচ্ছা ঠিক আছে স্যার। জি বলেন। আলহামদুলিল্লাহ। আচ্ছা, ঠিক প্রত্যেকদিন আছে আমরা স্যার। একা কিছু একা একা তবে একা কথা বলছি তো খেই হেরে না যেতেছি। না জি, স্যার, না, আমরা শুনছি স্যার মনোযোগ দিয়ে। জি, তবে শিশুর ক্ষেত্রে আপনি এর আগে যেটা বললেন স্যার, আমি ইন্টারাপ্ট করছি, সরি, না যে না, জি, শিশুদের যেমন ওই যে গরম কাতর শীত কাতরে একটু ডিফিকাল্টি আছে, ঠিক সেরকম সেক্ষেত্রে শিশুদের অবস্টিনেট বোঝাটাও কিন্তু ডিফিকাল্টি। এই জায়গাটা যদি একটু স্যার কিছু অবজারভেশনটা বলতেন আপনার। শিশু অবস্টিনেট হবে, এটাই তার নেচার। জি, জি। এবং কিন্তু অবস্টিনেটটা মেইনলি চেনাটা আমরা কোন ভাবে ইন্ডিকেট করি, প্লিজ স্যার। এখন স্যার এটা আসলে অনেক মানে হাই লেভেলের আচ্ছা প্রশ্ন। স্যার, তাহলে এটা নেক্সট টাইম আর একটা ক্লাসে আমরা পাবেন। জি না, স্যার, প্লিজ নেক্সট ক্যারি। নেক্সট না, এটা আহ, ওই আমরা যখন আমি কালকে এই অর্গানের একটা সূত্র বলতেছিলাম, এই জন্য এটার একটু ব্যাখ্যা বলি। সেটা হলো, সূত্র নাম্বার ভুলে গেছে এখানে। হ্যানিম্যান যে কথাটা বলছেন যে মেন্টাল সিমটমের ক্ষেত্রে, মেন্টাল ইমোশনাল সিমটম প্রথমে কেস টেস্টে তো নিলেন আপনি, রুগী যা বললো, তারপরে কিন্তু বিভিন্ন কোশ্চেন করতে বলা আছে। সেই কোশ্চেনের ধাপে সে কিন্তু মেন্টাল সিমটমের বিষয়গুলো আছে, যেটা যদি বাদ থাকে তাহলে তার এই থেকে জেনে নেওয়া। তারপরে আসছে ডাক্তারের অবজারভেশন কি। এখন এই কোশ্চেনের এই মেন্টাল ইমোশনাল বিষয়টা জানার বিষয়ে, এখন এটা কিভাবে জানবো আমরা? আহ, একজন রাইটার, ওই আপনার কি জানি গ্রিমার, গ্রিমার কি গ্রিমার অ্যালেস্টের গ্রে, গ্রিমার না অ্যালেস্টের গ্রে, উনি যে বিষয়টা বলছেন যে একজন মানুষ যখন সুস্থ থাকে, মানে হেনিম্যান যে বিষয়টা অর্গানাইজে বুঝাতে চাইছেন, এই সুস্থ থাকার মানে একদম মূল সুস্থ থাকা, এবার সুস্থ থাকার পরবর্তী অবস্থা থেকে এই অসুস্থতা পর্যন্ত, এই পর্যন্ত যে পরবর্তী মানে পরিবর্তিত যে অবস্থাটা, এই পর্যন্ত পরিবর্তিত অবস্থাটাই সাধারণত আমরা নিব। আবার কোন কোন রাইটার বলছেন আপনার হ্যানিম্যান ওখানে আনইউজুয়াল কথাটা ব্যবহার করছেন আর কি। এখন উনি অ্যালেস্টার গিরে বলতেছে আনইউজুয়াল বলতে আমরা কি বুঝি, যে দেখা যায় একই দেশের যেটা গালি আরেক দেশে সেটা বুলি হয়ে যায়, তাহলে এটা অস্বাভাবিক কিভাবে বুঝবো, তাই না? একই জিনিস তো বিভিন্ন আমাদের সাংস্কৃতিগত ভাবে পার্থক্য থাকে, তারপর জাতিগত, রাষ্ট্রগত, পরিবেশগত। এখন এই আনইউজুয়াল বলতে যদি আমরা মানুষের বুঝি যে আমাদের পার্সোনালিটি এবং ক্যারেক্টার যদি আমরা ধরি,
সেক্ষেত্রে তো সমস্যা হয়ে যায়। অ্যালিস্টার গ্রের কথা ওনার মতে, সেক্ষেত্রে তো আমরা দেখা যাবে যদি আমি কারো পার্সোনালিটিতে যদি এই আনইউজুয়ালিটি খুঁজি, সেক্ষেত্রে দেখা যাবে বাংলাদেশে যেটা আনইউজুয়াল সেটা আমেরিকায় নর্মাল হয়ে যাবে। তাহলে হোমিওপ্যাথি তো সকলের জন্যই সমান। এখানে বাংলাদেশের জন্য একরকম হবে, ইন্ডিয়ার জন্য আরেক রকম হবে, বিষয়টা এরকম না। তো উনি যে কথাটা বলছেন যে হ্যানিম্যান মূলত বুঝাতে চাইছেন যে আমরা সুস্থ থেকে পরবর্তী অসুস্থতার পরে যে আমাদের অল্টার্ড আনইউজুয়াল যে ক্যারেক্টারিস্টিকটা আসছে এইটা নিতে হবে। এখন এইটা যদি প্যাথোলজিক্যাল লেভেলে, অনেক সময় আমরা যে ভুলটা করি যে দেখা যায় একজনের একটা নর্মাল যে ক্যারেক্টার যেটা থাকে, মানুষের পার্সোনালিটি তার চেঞ্জ হবে না। তো এই বিষয়টাকে আমরা সিমটমস, যেমন ধরেন একজন মানুষ যদি আমরা ধরি যে সে পরিশ্রমী, তো একটা মানুষ পরিশ্রমী হবে এটাই স্বাভাবিক। বা একটা মানুষ যদি আমরা লেজি সিমটম নেই, সে লেজি হতে পারে, এটাও খুব একটা অস্বাভাবিক না। এখন এদের ডিগ্রি কোন, ইন্টেন্সিটি কোন লেভেলে, যদি সেটা একদম হাই প্যাথোলজি লেভেলের হয় তখন আমরা নিতে পারি। এখন আপনি যে স্যার যে কথাটা বলছেন যে অবস্টিনেট, এটা তো শিশুদের একটা নর্মাল ফিনোমেনা, বাচ্চারা জেদি হবে, একগুঁয়ে হবে, এটাই স্বাভাবিক। এখন যদি এটা যদি একেবারে হাই প্যাথোলজি লেভেলের হয়, যে না আসলে এটা বিরক্তিকর, যেটা চোখে পড়ার মতো, তখন হয়তো নেওয়া যাবে। তবে এটা আইডেন্টিফাই করার ক্ষেত্রে আমি যেটা বুঝি যে আসলে রুগী মেন্টাল ইমোশনাল পিকচার এসে খুব কমই বলে। হয়তো তাকে কোশ্চেন করলে ভয়ের বিষয়গুলো পাওয়া যায়, তার কিছু গ্রিফ হিস্ট্রি থাকলে এগুলো বের করা যায়। কিন্তু অন্যান্য যে পিকচার গুলো মেন্টাল ইমোশন, এটা ডাক্তার রুগী প্রবেশ মানে রুমে প্রবেশ থেকে শুরু করে যাওয়া পর্যন্ত সবকিছুর পর্যবেক্ষণ ভিত্তিতে তাকে আইডেন্টিফাই করতে হবে, এবং এইটাই সো টাফ বিষয়। আচ্ছা, তারপরে সাইলেন্স শিশুরা, স্যার বুঝছেন? বুঝতে মানে পারিনি খুব একটা। জি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা, সাইলেন্স শিশুরা এরা যে কনসাইনশিয়াস অর্থ কি, মানে ছোটখাটো বিষয়েও যে কি বলবো আমি, বলেন তো, যে কনসাইনশিয়াস অ্যাবাউট ট্রিপল, এটা বাংলা কি বলা যায়? ছোটখাটো বিষয়ে তার হচ্ছে সমস্যা হয়, এই আর কি। সমস্যা, মানে সমস্যা নাকি? সমস্যা ঠিক না, মানে ইন্টারাপ্টেড হয় ছোটখাটো বিষয় নিয়েই, মানে দুশ্চিন্তাগ্রস্ত হয় বা এটা নিয়ে টেনশন করে, এরকম ছোট। এজিটেশন, দ্বিধাদ্বন্দ্ব। হ্যাঁ, ওরকমই রাখি। মানে সে দেখা যায় একদম ছোটখাটো বিষয় নিয়েও মানে সে এটাকে পুঙ্খানু মানে করতে হয়, তাই না? প্রত্যেকটা বিষয়েই সে, ছোটখাটো প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রেই সে বিবেকবান হয়, ন্যায়বান হয়, সচেতন হয় আর স্যার কি। দ্বন্দ্বমূলক। দ্বন্দ্বমূলক, হ্যাঁ বলা যায়। জি, একটু মিনিট। তারপরে যে কথাটা বলছেন যে হি ইজ, ও আচ্ছা, এই কথাটা উনি যে বিষয় আনছেন যে এরা ছোটখাটো বিষয়েও খুব সচেতন থাকে আর কি, বা দ্বন্দ্বমূলক থাকে, হেজিটেন্ট থাকে, তাই না? আমরা যেভাবে বলি, কারণ এটার অর্থ এদিকেই যাবে। কারণ অ্যান্ড হি ইজ ভেরি কনসার্ন দ্যাট সামথিং মাইট ব্রেক, ও সে যদি খেলনা নিয়ে খেলাধুলা করতেছিল, তাই না, এখানে সে খুব ই করতো যে যে কোনো একটা খেলনা ভেঙে যেতে পারে। হি ইজ অলওয়েজ অ্যারেঞ্জিং হিজ টয়েস নিটলি, সে একদম নিটলি মানে ক্লিয়ার, পরিষ্কার হবে বা স্পষ্ট হবে, সে তার খেলনাগুলোকে সাজায় আর কি। আচ্ছা, তারপরে সাইলেন্সে সাধারণত লেজি প্রকৃতির হতে পারে, তবে সাইলেন্সে সাধারণত লেজি প্রকৃতির হয় কারণ হলো সে বেশি পরিমাণে মানসিক পরিশ্রম করতে পারে না, তার মেন্টাল ফ্যাটিকটা খুব দ্রুত চলে আসে। এই দ্রুত চলে আসার কারণেই আমরা যে স্কুল গোয়িং চিলড্রেনদের হেডেকের ক্ষেত্রে আমরা সাইলেন্সিয়া দিয়ে থাকি। এই ক্ষেত্রে আমরা এসে সাধারণত সাইলেন্সিয়াকে অনেক সময় লেজি প্রকৃতির পেয়ে থাকি। আচ্ছা, এরপরে যে কথাটা বলছেন, আমাদের মনে হয় 9 মিনিট বাকি আছে, এদের ল্যাক অফ কনফিডেন্স থাকে। হ্যাঁ, যেমন সে একটা বিষয় সে বাসায় খুব ভালো করে শিখছে, কিন্তু সে তার টিচার যখন তাকে এটা জিজ্ঞেস করে বা ওই বিষয়ে কোশ্চেন করে, হি ইজ অলমোস্ট প্যারালাইজড বাই দ্য ফিয়ার অফ নট নোয়িং দ্য অ্যান্সার এনি মোর। কত চমৎকার কথা, যে সে প্রায় একদম প্যারালাইজড হয়ে যায়, এরকম একটা অবস্থা হয়ে যায়, মনে হয় যেন সে ওই বিষয়ে কিছু জানেই না। এবং এই বিষয়টা, এই যে সে বাসায় একদম খুব ভালো করে শিখে গেল, কিন্তু তার টিচার জিজ্ঞেস করার পরে সে একদমই পারলো না, এই বিষয়টা তাকে খুব ইরিটেট করে, তার মেজাজ গরম করে, খিটখিটে হয়, এবং সে নিরুৎসাহিত হয়ে পড়ে। এবং এরকমের বারবার যদি সে তার লাইফে ফেইল হয় এই কারণে, দেখা যায় সবই পারে কিন্তু স্কুলে গিয়ে পারে না, তার তখন এই নিরুৎসাহিত থেকে অনেক সময় সাইলেন্স শিশুরাও সুইসাইডাল টেন্ডেন্সির দিকে ধাবিত হতে পারে। এরা রাতের বেলা খুব
খুব স্বপ্ন দেখে, সাধারণত যেটা সে দিনের বেলায় করে অথবা পরের দিন যেটা করবে এই বিষয় সম্পর্কে সে স্বপ্ন দেখে। এবং সে এতই স্বপ্ন দেখে যে সে ঘুম থেকে স্বপ্ন থেকে উঠে হাঁটা শুরু করে দেয়, ওই যে আমরা যেটাকে স্লিপ ওয়াক বলি, তাই না? আচ্ছা, তারপরে তারপরে যে পয়েন্ট শেষের দিকে, যে সাইলিসিয়া শিশুরা কখনই ফেটি বা চাবি হবে না, এরা থলথলে ফেটি মোটা হবে না। এরা সাধারণত স্মল হবে, পুনি হবে, ইমাসিয়েটেড হবে। ডিসপাইট হ্যাভিং এ গুড অ্যাপেটাইট অ্যান্ড গুড ফুড, হি ডাজেন্ট সিম টু বি এবল টু পুট অন ওয়েট। সে ভালো খিদা, ভালো খাবার থাকা সত্ত্বেও তার ওজন বাড়ে না। বুঝতে পারছেন? সাধারণত এরা শুকনো প্রকৃতির হয়, চিকন হয়, ছোট হয়, খাটো হয়, দুর্বল হয়, কখনোই ফেটি হবে না। এই কথাটা উনি শেষের দিকে বলছেন। যাই হোক, হি ডাজেন্ট লাইক ওয়ার্ম ফুড, এরা গরম খাবার পছন্দ করে না। ইন জেনারেল হি ইজ কনস্টিপেটেড, সাধারণত এরা কোষ্ঠকাঠিন্যতায় ভুগে। কিন্তু কোষ্ঠকাঠিন্যতার একটা বিশেষ চরিত্র পাবেন, পার্শিয়ালি ইভাকুয়েটেড, যে অর্ধেক ভেঙে আবার ভিতরের দিকে বাকি অর্ধেক চলে যায়, উইথ রিমেইন স্লিপিং ব্যাক ইনটু দ্য রেকটাম। এরা সাধারণত শীতকাতর হয়, ভেরি সিলি থাকে, খুবই শীতকাতর হয়। হি নিডস টু বি ওয়েল কভার্ড, কভারিংটা খুব ভালো করে দিতে হয়। অ্যান্ড টু স্টে নিয়ার টু দ্য ফায়ার, আমি একটা রুগী পেয়েছিলাম, সে হিটারের পাশে গিয়ে সবসময় বসে থাকে, এমনকি পারলে হিটারের উপরে গিয়ে বসে থাকে, এরকম অবস্থা হয়। সে সবসময় একদম হিটারের কাছে গিয়ে বসে থাকে। ইভেন হোয়েন ডুইং এক্সারসাইজ হি ডাজেন্ট গেট ওয়ার্ম, এমনকি সে যখন ব্যায়াম ট্যায়াম করে তখনও সে যেন গরম হয় না। সে সাধারণত তার গায়ের কাপড় চোপড় খুলতে পছন্দ করে না আর কি, কারণ ওই যে শীতকাতরতার কারণে। অ্যান্ড হি কিপস হিজ হ্যাট অন, সে সবসময় মাথা মুড়িয়ে রাখে, মানে সরি মাথা কভারিং করে রাখে আর কি, বা হ্যাট পরে বা টুপি পরে রাখে, যাই বলি। সাধারণত এদের হাত এবং পায়ে প্রচুর ঘাম হয়, তবে পায়ের ঘামে প্রচন্ড দুর্গন্ধ থাকে। এরা সাধারণত শীত কাতর এবং শীতে খুবই আক্রান্ত হয়, শীতে বিভিন্ন সমস্যায় ভোগে এবং গরমে তার সমস্যা কিছুটা হলো রিলিফ দেয়। এই জন্য শীতকালে অনেক সময় এরা মাথা, গলা, নাক, মুখ ঢেকে ঘুমায়। আচ্ছা, এবং এমনকি তাদের অসুস্থতা, ব্যথা, যে কোনো কিছুই গরম উপশম হয়। এক্ষেত্রে মেইন ক্লিনিক্যাল ইনডিকেশন যে কথাটা বলা হয়েছে, সাইলিসিয়া শিশুরা সাধারণত দীর্ঘমেয়াদী নাক, কান, গলার সমস্যা ভোগে, লং লাস্টিং এয়ার, নোজ অ্যান্ড থ্রোট কমপ্লেন্টস, বিভিন্ন স্কিন সমস্যা ভোগে, ভ্যাকসিন পরবর্তী বিভিন্ন জটিলতায় ভোগে, ব্রঙ্কাইটিসে ভোগে এবং শারীরিক বৃদ্ধিজনিত সমস্যায় ভোগে। আমি সাইলিসের একটা স্কিন ডিজিজ দেখছিলাম অনেক আগে, শুধুমাত্র একটা কমপ্লেন, সেটা হলো তার দেখলেই মনে হবে, আপনি তার শারীরিক গঠন দেখলেই মনে হবে যে এটা হয়তো লাইকোপিডিয়া অথবা সাইলিসিয়া অথবা অ্যাব্রোটেনাম, মানে রোগাশোকা এই টাইপের, এটা একটা বিষয়। কিন্তু তার সমস্যা হলো তার পায়ের তলায় চুলকানি, শুধুমাত্র ছোট চুলকানি। তো আমি ওই সময় রিপোর্টে দেখলাম যে এই 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 রুব্রিকটা কোথায় কভার করে, পরে দেখলাম একটা মেডিসিন আছে শুধুমাত্র সাইলেশিয়া, এরকম একটা ছিল খুব সম্ভবত রুব্রিকটা, যে চুলকানি মানে চুলকায়, ইরাপশন এবং পায়ের তলা আর কি, এই তিনটে বিষয়, মানে তিনটে বিষয় মিলে একটা রুব্রিক। এবং তাকে দেখলে সাইলেশিয়া মনে হয়, আমি দিলাম। সাইলেশিয়া এটা চমৎকার কাজ করছিল। তা ওই জিনিসটা আমার এখনো মনে আছে, যে পায়ের তলায় ইরাপশনে চুলকানি, ওরকম যদি শুধুমাত্র পায়ের তলায় আর কি। আচ্ছা, এখানে বিষয়টা ওই, যদিও ওটা একদম থার্ড গ্রেডের একটা রুব্রিক এবং পার্টিকুলার রুব্রিক, এটার উপর ডিপেন্ড করে মেডিসিনটা যদিও দেওয়া হয়নি, কারণ বাচ্চাটাকে দেখলেই আপনি হয়তো বা সাইডিসা দিয়ে ফেলতেন। আমি জাস্ট ওটাকে দেখার জন্য, জাস্টিফাই করার জন্য, এরপরে হয়তো আরো যদি পাই এরকমের চেক করা যাবে। আচ্ছা, কনক্লুশন যে কথাটা বলেছেন, সাইডিসিয়া ইজ এ ভেরি গুড রেমেডি ফর চিলড্রেন উইথ অ্যাসিমিলেশন প্রবলেমস ফ্রম বার্থ অনওয়ার্ডস। এটা তো শেষ লাইন। আচ্ছা, আমাদের আর 4 মিনিট আছে এই মিট শেষ হতে। কারো যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারেন, অথবা কিছু যদি বলতে চান। জি, আপনারা কোশ্চেন করতে পারেন। স্যার, আমার একটা রিকোয়েস্ট আছে, হচ্ছে নেক্সট ক্লাসটা যদি শিশুদের ওই যে না খাওয়ার যে প্রবণতা, হ্যাঁ, খাবারে অরুচি, হ্যাঁ এই স্যার, জায়গাটা এটা কিছু আপনি ম্যানেজমেন্টের ব্যাপার আছে। বুঝতে পারছি যে এটা একটা আলোচনা হওয়া দরকার। এটা শুধু আমি একা না, আমার মনে হয় এটা, এটা কিন্তু জি জি, এটাই problem। মানে বড় একটা সমস্যা। আচ্ছা, তারপরে সাইলেশিয়া রুল আউট করবেন কিভাবে? সাইলেশিয়া যদি কোন শিশুকে যদি দেখেন যে তার গুড কনফিডেন্স লেভেল খুব ভালো এবং
যদি তারা গরম খাবার পছন্দ করে তাহলে সাইলিশিয়াকে বাদ দিয়ে দিবেন। এই সাধারণত অনেক সময় জাস্ট দুটো বড় পয়েন্ট, এই কারণেই বাদ দিবেন এটা না, জাস্ট জেনে জেনে রাখা ভালো। আবার এন্ট্রি পয়েন্ট কিভাবে পাবেন, যে যারা খুব ছোটখাটো বিষয়ে কান্না করে, যারা ছোটখাটো বিষয়ে কান্না করে, কি এই যে খ্যান খ্যান করে, পালসিডিলের মতো, কিন্তু পালসিডিলার না, এরা চিলি, মানে পালসিডিলের মতো কিন্তু পালসিডিলা না, শীতকাতর এবং হাত পায়ে ঘামে, এই দুইটা পয়েন্ট পেলেই মানে আপনি সাইলিশের দিকে এন্ট্রি করতে পারবেন। জাস্ট এটা একটা হিন্ট দেয় আর কি, আর রুল আউট করতে পারবেন ওই দুইটা পয়েন্ট দিয়ে। আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে আমি চেষ্টা করব নেক্সট ক্লাসে। আমার মনে হয় এটা একজনের দায়িত্ব না, ই করে দায়িত্ব বলতে কি মানে একজন আলোচনা না করে যদি জি আমরা অংশগ্রহণ করবো স্যার, আমরা অংশগ্রহণ শুধু করবো অংশগ্রহণ ইনশাআল্লাহ না, অনেকেই। ওই অংশগ্রহণ হয় না, ধরেন আপনি যে কোনো আরো একজন, অন্তত আর একজন স্বেচ্ছায় যে সে এই বিষয়ে একটা লেকচার অ্যারেঞ্জ করবে, তাতে দেখা যাবে সে তো কিছু পড়াশোনা করে নতুন কিছু তথ্য আসবে, বুঝতে পারছেন? তাহলে হয়তো এটা পূর্ণতা পাবে, কারণ আমার একার দ্বারা এই বিষয়ে আমার মনে হয় বর্তমানে এটার ব্যাপক জটিল এই বিষয়টা, এটা মনে হচ্ছে যে স্যার আমি ইনশাআল্লাহ আমরা